আকাশ চলে যাওয়ার পর খানিকটা সময় চুপচাপ বসে রইল আরোহী। আকাশের আজ এই আহত দৃষ্টি কি তার মাঝে প্রশান্তির কারণ হবে, নাকি খারাপ লাগা অনুভূত হবে? ভাবতেই একটা হালকা শ্বাস ছাড়ল সে। এর মাঝেই দরজার বাইরে কারো গলার স্বর শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালো আরোহী। দেখে রাজ দাঁড়িয়ে আছে দরজার সামনে। আরোহী তার দিকে তাকাতেই খানিকটা মৃদু হেসে বলল, ভেতরে যাওয়ার অনুমতি আছে কি? আরোহী উঠে দাঁড়িয়ে বলল, কি বলছেন আপনি? অনুমতি চাইছেন কেন? নাকি আপনি এখনো আমাকে নিজের ভাবতে পারছেন না? ফের হালকা হাসলো রাজ। ধীর পায়ে তার সামনে এসে দাঁড়িয়ে বলল, যখন পুরোপুরি আমার হয়ে যাবে তখন থেকে আর চাইব না। বলেই খানিকটা নীরব রইল রাজ। অতঃপর ফের বলল, বিয়েতে কি পরবে, পছন্দ করেছো? আরোহী স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ, একটা সাদা জামা ভালো লেগেছে আমার, তবে ওটার সাথে আমি সাদা রঙের হিজাব পরবো, নয়তো গলা ও ঘাড় খালি থাকলে এত মানুষের মাঝে আমার অস্বস্তি লাগবে। অবশ্য রাজ নিজেও বলতো এমনটা, তবে আরোহী নিজের ইচ্ছা প্রকাশ করে তার ভাবনার সাথে একমত হয়েছে। কাজেই হালকা মাথা নেড়ে বলল, আচ্ছা। আরোহী ফের বলল, আর আপনার জন্য আমি কালো রঙের একটা পাঞ্জাবি বেছে নিয়েছি, আপনাকে ভালো লাগবে ওটা, তবে যদি আপনার পছন্দ হয় দেখবেন। রাজ মুখে হাস্যোজ্জ্বল ভাব ধরে রেখে বলল, দেখা লাগবে না, তুমি তোমার পছন্দ মতোই বেছে নাও। আরোহী একটা হাসি দিয়ে বলল, আর বাকিগুলো? ওগুলো কখন ফেরত পাঠাবেন? ফেরত পাঠাতে হবে না, রেখে দাও। রাজের এমন কথায় আরোহী ফের বলল, সেগুলো তো আর লাগবে না, অকারণে কেন খরচ করবেন? খানিকটা সময় নিল রাজ। অতঃপর আরোহীর দিকে চেয়ে বলল, শোনো বাচ্চা মেয়ে, তোমার সামনে আমি পুরো পৃথিবীকে এনে দিতে পারলেও আমার কাছে তা সামান্যই মনে হবে। বলেই তার দিকে তাকিয়ে রইল রাজ। আরোহীও তাকিয়ে রইল তার দিকে, তবে মুহূর্তেই অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিল সে। রাজ একই দৃষ্টিতে খানিকটা নীরব থেকে বলল, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? এবার বিব্রত হলো আরোহী। রাজ কি তবে আকাশের বিষয়টা বুঝে গেল? একটা পুরুষ সবকিছু বুঝলেও তার প্রিয় মানুষের সাথে অন্য কাউকেই সহ্য করতে পারে না। রাজও হয়তো তার ব্যতিক্রম হবে না। এর মাঝেই একজনের কথায় আলোচনার প্রাথমিক সমাপ্তি হলো। রুশান ও রাইসা এসেছে। খবরটা রাজের কানে পৌঁছাতে রাজ হালকা হেসে বলল, রাইসা এসেছে, তুমি যার অপেক্ষায় ছিলে। বলেই নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয় রাজ। দুজন পা বাড়ালো একসাথে। হাঁটতে হাঁটতে রাজ স্বাভাবিক স্বরে বলল, রাইসাকে একটু সাপোর্ট দিও, যেন তার মনোবল শক্ত হয়। আরোহী কারণটা বুঝে নিয়ে বলল, সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের সাথে সাথে অতিবাহিত হয়ে গেল দিনটা। আজ শুক্রবার, রাজের বিয়ের দিন। সন্ধ্যা হতেই বড় বড় বিজনেসম্যান ও পলিটিক্যাল নেতারা আসতে শুরু করেছে একে একে। ইতিমধ্যেই চলে এসেছে প্রায় সকলে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। তাদের স্বাগত জানানোর দায়িত্ব পড়েছিল নিলয় ও নিবিড়ের ওপর। স্বাভাবিকভাবে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নিচ্ছে তারা। তুষার লক্ষ্য রাখছিল অতিথিদের আতিথেয়তায় কোনো কমতি হচ্ছে কিনা। সবাই নিজেদের দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে রাজ, তার পাশে রুশান, রাইসা সহ বাকি মেয়েরা আরোহীর পাশে। রাজের মা ও ফরিদান্টিরা নারী অতিথিদের সময় দিতে ব্যস্ত। রুশান খুব মনোযোগ সহকারে রাজকে পরখ করে নিল। অতঃপর ব্লেজারটা ঠিকঠাক করার মতো হালকা হাত ছুঁয়ে বলল, আমিও এই সময়টায় তোর মতো খানিকটা নার্ভাস ছিলাম, কারণ এটা একজন পুরুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, যা একবারই আসে। বলেই মৃদু হাসলো রুশান। অতঃপর রাজের বাহুতে হালকা হাত ছুঁয়ে বলল, চল, সব পারফেক্ট। একটা নীরব কক্ষ, আবছা আলোয় আচ্ছন্নতা। একটা বই হাতে জানালার খুব কাছে গিয়ে দাঁড়ালো একজন লোক। হালকা আলোয় চেহারা বোঝা যাচ্ছে না তার। হাতে থাকা বইটা 3য় খণ্ড। এই মুহূর্তে যার ঠিক শুরুর দিকে রয়েছে সে। এতটুকু পরেই তার সামনে থাকা এক ফুটফুটে কিশোরের দিকে তাকালো সে। চেহারা অত্যন্ত মায়াবী ও তীক্ষ্ণ ছেলেটার, ঠিক যেন বাবার মতো হয়েছে। ছেলেটার দিকে খানিকটা সময় চেয়ে বইয়ের সেই লাইনে আঙুল রাখলো লোকটা। অতঃপর বলল, এই সময়টাতেও রাজ এবং রুশানের সম্পর্কটা ছিল খুব ভালো, কিন্তু এই রাষ্ট্র ও এর ভয়ঙ্কর রাজনীতির বেড়াজালে একসময় রুশানের বাধ্য হয়ে ছোড়া বুলেট রাজের কাঁধে সর্বপ্রথম আঘাত করেছিল। অথচ তাদের বন্ধুত্বটা ছিল সবার কাছে ঈর্ষা করার মতোই। খানিকটা ভ্রু কচকালো টেবিলে বসে থাকা সেই কিশোর, যেন তাদের বন্ধুত্বের গল্প এতদূর আসার পর এমন কিছু শুনবে তা কল্পনাতেও ছিল না তার। কাজেই খানিকটা সময় নিয়ে বলল, তার মানে রুশান কি একসময় রাজের শত্রুতে পরিণত হয়েছিল? লোকটা হাতে থাকা বইটা হালকা বন্ধ করে বলল, না, রুশান কখনো রাজের শত্রু ছিল না।
কিন্তু রাষ্ট্র তাকে রাজের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছিল। তারা ছিল রাজনীতি নামক সেই দাবার বোর্ডের এক একটা শক্তিশালী গুটি, যে বোর্ডের এক পাশে ছিল রাজ, অন্য পাশে ছিল বারিশ। কিন্তু প্রধানমন্ত্রী আহমেদ সাইফের মৃত্যুর পর মার্কিন হস্তক্ষেপে যখন ক্ষমতা পাল্টে যায়, তখন সেই বোর্ড অনেকটাই চলে যায় বারিশের নিয়ন্ত্রণে। আর রাজের জন্য শুরু হয় এক কঠিন সময়। কৌতূহল বাড়ল কিশোর ছেলেটার। সরু চোখে তাকিয়ে ফের বলল, আহমেদ সাইফের মৃত্যুটা কি অ্যাক্সিডেন্ট ছিল নাকি হত্যা? সমুদ্রে তার বিধ্বস্ত হওয়া বোটটি তো যাত্রা শুরু করার আগে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। লোকটা বলল, সেটা এখনো ধোঁয়াশা, তা বুঝতে হলে তোমাকে গল্পের শেষ অবধি যেতে হবে। বলেই ফের বইটা খুলল লোকটা। পুনরায় শুরু করলো রাজের সেই বিয়ের অংশটা থেকে। রাজ তৈরি হতেই রুশান মৃদু হেসে তাকে নিয়ে গেল বাইরের দিকে, যেখানে তার জন্য অপেক্ষায় আছে অতিথিরা। হাঁটতে হাঁটতে রুশান স্বাভাবিক স্বরে বলল, সবাই এসেছে, বাট রেজওয়ান এখনো আসেনি। সে কোথায়? রাজ শান্তস্বরে বলল, সে একটা গুরুত্বপূর্ণ কাজে আছে, দায়িত্ব শেষ করেই ফিরবে। রুশান খানিকটা দাঁড়িয়ে বলল, সে কি নাহিদ ও নৌশাদের সন্ধান পেয়েছে? রাজ ফের বলল, সেটা শীঘ্রই জানতে পারবো রেজওয়ান কতটুকু এগিয়েছে। ওদিকে গোপনে নাহিদ ও নৌশাদকে রাখা সেই জায়গার চারপাশটা ঘিরে নিল রাজের লোকেরা, যার নেতৃত্ব দিচ্ছে রেজওয়ান নিজেই। তবে তা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে, কারণ ভেতরে কি হচ্ছে বা কি ঘটছে তা কারো জানা নেই। হালকা ভুল হলেও এর জন্য বড় মূল্য দিতে হবে। কাজেই ছদ্মবেশে অনেকটা দূরের রাস্তায় পাশে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে সে। চাওয়ালা লোকটা ফ্ল্যাক্স হাতে যাচ্ছিল এই দিক দিয়ে। রেজওয়ান চা শেষ করে বিল পরিশোধ করার মুহূর্তে শান্তস্বরে বলল, কতদিন ধরে করছেন এই ব্যবসা? লোকটা টাকা নিয়ে বলল, অনেক দিন। পাশাপাশি আইসক্রিমেরও ব্যবসা আছে, ওটা গরমের দিনে করি। এই এলাকাতেই থাকেন? হ্যাঁ, কিছুটা সামনে গেলেই আমার বাসা। রেজওয়ানার কথা না বাড়িয়ে হালকা মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, যান। লোকটা চলে যেতেই একজন এসে দাঁড়ালো রেজওয়ানের পাশে। স্বাভাবিক স্বরে বলল, আমরা প্রস্তুত। চারপাশে আমাদের লোক অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। আকরামের তথ্য অনুযায়ী ভেতরে 8 থেকে 10 জনের মতো লোক থাকতে পারে। রেজওয়ান স্বাভাবিক থেকে বলল, গুড, তবে আমরা অপেক্ষা করব উপযুক্ত সময়ের। বলেই গায়ে চাদর পেঁচিয়ে পা বাড়ালো সে। লোকটাও পা বাড়ালো তার পেছন পেছন। এদিকে রাজের সাথে পাশাপাশি হাঁটছেন আহমেদ সাইফ। তার দেহরক্ষীরা পেছন পেছন আসতে চাইলে হাতের ইশারায় তাদের থামতে বললেন তিনি। অতঃপর রাজকে নিয়ে দাঁড়ালেন সুইমিং পুলের খুব কাছাকাছি। নিচের দিকে তাকালেন হালকা নড়তে থাকা পরিষ্কার পানির দিকে। অতঃপর রাজের দিকে চেয়ে শান্তস্বরে বললেন, তোমার ক্ষতির জন্য সমবেদনা জানাচ্ছি। নাহিদ ও নৌশাদ শুধু তোমার না, তার রাষ্ট্রের সম্পদ। আশা করি ভালো কোনো সংবাদ আসবে। বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলল, ইনশাআল্লাহ। আশেপাশে তাকালেন আহমেদ সাইফ। অতঃপর ফের শান্তস্বরে বললেন, কারা করতে পারে এ কাজ? তোমার সন্দেহ হয় কাউকে? খানিকটা নীরব রইল রাজ, কিছু বলতে চেয়েও যেন পারছে না সে। অতঃপর নীরবতা ভেঙে বলল, এখনো না। আহমেদ সাইফ বুঝে নিলেন কিছু একটা, কাজেই এ প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে বললেন, শোনো রাজ, তোমার এখন রাষ্ট্রীয় পূর্ণ সমর্থন প্রয়োজন। আমি চাই তোমার অধীনে থাকা আধা সেনারা রাষ্ট্রীয় প্রশিক্ষণে পরিপূর্ণ সেনা হিসেবে গড়ে উঠুক। যেহেতু রাষ্ট্রের ন্যায় ও নিরাপত্তাই তোমার উদ্দেশ্য, সেহেতু তারা কেবল তোমার নয়, রাষ্ট্র ও জনগণের সেবা করছে। বলেই থামলেন তিনি। অতঃপর ফের বললেন, তার আগে তোমাকে কিছু শর্ত নিয়ে চুক্তিপত্রের স্বাক্ষর করতে হবে, যাতে ভবিষ্যতে আমার এই সিদ্ধান্তে বিদ্রোহের কারণ না হয়ে ওঠো। আর রাষ্ট্রীয় সমর্থন ব্যতীত কাজ চালিয়ে গেলে তোমরা প্রশ্নবিদ্ধ হবে। তোমরা মজলুমদের জন্য লড়ে যাচ্ছ, তাই রাষ্ট্র তোমাদের নিরাপত্তা দেবে। এতটুকু বলেই থামলেন আহমেদ সাইফ। রাজ খানিকটা ভাবান্তর হলে তিনি ফের বললেন, এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনায় বসবো, প্রস্তুত থেকো। আপাতত নতুন জীবনের জন্য শুভকামনা। রাজ কৃতজ্ঞতা স্বরূপ বুকে হাত রেখে বলল, ধন্যবাদ, আপনার আগমন আনন্দিত করেছে আমায়। বিপরীতে হালকা হাসলেন আহমেদ সাইফ। অতঃপর রাজের দিকে দৃষ্টি স্থির রেখে বললেন, তোমার প্রতিটা পদক্ষেপ আমি নজর রাখতাম। এভাবেই জীবনের শেষ মুহূর্ত অবধি মজলুমদের পাশে থেকো। পকেটে হাত গুজে ছাদের এক কোণে দাঁড়িয়েছিল আকাশ। উপর থেকে নীরবে চেয়ে রইল সকল অতিথিদের দিকে। তবে সামনে যাচ্ছে না কারো। আপাতত আড়ালে থাকাটাই তার জন্য ভালো হবে। তাছাড়া ইদানিং একাকিত্বকেই সবচেয়ে আপন মনে হয় তার। বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে। আরোহীকে নিয়ে আসা হয়েছে স্টেজে। রাজও তৈরি হয়ে এসে বসলো তার পাশে। কিছুক্ষণের মাঝেই শুরু হবে বিয়ে পড়ানোর কাজ। এর মাঝেই আকাশের চোখ পড়ল বাড়ির গেটের দিকে। বাইরে গাড়ি বহর দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কেউ হবে হয়তো। আকাশ ছাদের ওপর থেকে তাকিয়ে রইল সেই ব্যক্তিকে দেখার কৌতূহল নিয়ে। কিছুক্ষণের মাঝেই ভেতরে গেট পেরিয়ে প্রবেশ করা ব্যক্তিকে দেখে খানিকটা ভ্রু কুঁচকালো আকাশ, কারণ ব্যক্তিটা আর কেউ না, বারিশ। বইয়ের পৃষ্ঠা উল্টানেন সেই লোকটা। তাকালো সামনে বসে থাকা সেই কিশোরের দিকে। অতঃপর গম্ভীর স্বরে বলল,
এখানেই রাজ ও বারিশের প্রথম সাক্ষাৎ হয়েছিল রাজের বিয়ের দিন, যে ছিল রাজের লাইফে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। বলেই লোকটা হাতে এক আঙুল মাথার একপাশে ছুঁয়ে বলল, মাস্টার মাইন্ড, যে রাজকে একজন সম্মানিত ব্যক্তি থেকে একজন ফাঁসির আসামিতে রূপান্তরিত করেছিল, যে রাজ একটি জাতিকে প্রশান্তির ছায়া দেওয়া সেই বটবৃক্ষ হতে চেয়েছিল। বলেই ফের থামল লোকটি, অতঃপর ফের বলল, নীরবে নিবৃতে মাইন্ড গেম খেলে। তুমি কি জানো বারিশের সবচেয়ে পছন্দের রং কি ছিল? নিরীহ মানুষের রক্ত। তার হাত ধরেই এদেশে মার্কিন বাহিনীর আগমন সূচিত হয়েছিল। কিশোরটা খানিকক্ষণ ভ্রুকুচকে বলল, দেশের মানুষ এটা কিভাবে মেনে নিয়েছিল? ভদ্রলোকটি ফের বললেন, রাজনীতি। বলেই খানিকটা থামলেন তিনি, অতঃপর ফের বললেন, যা সবার হাত পা বেঁধে দিয়েছিল, যার ফলে সম্পূর্ণ একা হয়ে পড়েছিল রাজ। তুমি কি জানো রাজ তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর লড়াইটা কখন করেছিল? যখন সমুদ্রের উপকূলে সন্দ্বীপ হতে ভেসে আসা সাধারণ মানুষের অর্ধপচা লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল। মুহূর্তেই চোখ বড় বড় করে উঠল সেই কিশোর। কয়েক পা এগিয়ে সেই লোকটার হাত থেকে কেড়ে নিল বইটি। অতঃপর শেষের দিকে উল্টে কিশোরটি বলল, আমি দেখতে চাই শেষটা কি হয়েছিল, কার পরিণতি। এতটুকু বলতেই সেই কিশোরের হাত থেকে বইটি নিয়ে তা বন্ধ করে নিল লোকটি। অতঃপর বলল, ধৈর্য হারাবে না, শেষটা জানা থেকে সত্যটা জানা গুরুত্বপূর্ণ। যা দেশের মানুষদের থেকে গোপন রেখে মিথ্যাটা ব্যাখ্যা করা হয়েছে, পরিপূর্ণ ও প্রকৃত সত্যটা জানতে হলে তোমাকে এই বইয়ের প্রতিটা খণ্ড শুরু থেকে শেষ করতে হবে, খুব মনোযোগ সহকারে। সারা দেশে যে নিষিদ্ধ বইটির একটা করে কপি অবশিষ্ট আছে, যা আমি তোমাকে দেব। আবারও বলছি, শেষটা জানার চেয়ে সত্যিটা জানা বেশি ইম্পর্ট্যান্ট। আকাশ অবাক হয়ে দাঁড়িয়ে রইল ছাদের এক কোণে। নিচে রাজের সামনে দাঁড়িয়ে আছে বারিশ, মুখে হাসি ধরে রেখে একটা গিফট বাড়িয়ে দিল রাজের দিকে। তুষার তা হাতে নিতেই খুলে দেখতে বলল বারিশ। অতঃপর সে এক নজর আরোহীর দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলল, ইনভাইটেশন পাইনি তো কি হয়েছে? তাই বলে আরোহীর বিয়েতে আসবো না? আমার বাবার বোন বলে কথা, কাজেই না এসে থাকতে পারলাম না। আরোহীও তাকিয়ে রইল বারিশের দিকে। বারিশ সম্পর্কে তার ভাতিজা হলেও বয়সে আরোহীর থেকে অনেকটা বড় সে। এর মাঝেই রাজ হালকা গলা খাকারি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রেখে বলল, স্বাগতম বারিশ, আমি জানতাম না তোমরা দেশে ব্যাক করেছো, জানলে অবশ্যই ইনভাইটেশন কার্ড পাঠাতাম। বিপরীতে বারিশ হালকা হেসে বলল, বাদ দাও তো, নিজেদের মানুষদের মাঝে ইনভাইটের প্রয়োজন নেই। এর মাঝেই তুষার বক্সটা খুলে দেখে একটা চকচকে স্নাইপার। বারিশ রাজের দিকে চেয়ে বলল, শুনেছি তুমি একজন দক্ষ শিকারী, তাই এই শক্তিশালী স্নাইপারটা শুধুমাত্র তোমার হাতেই শোভা পায়। ভেবো না তোমার উপর আমার কোনো রাগ বা ক্রোধ আছে, তুমি সঠিক কাজটাই করেছিলে। তোমার জায়গায় আমি হলেও দেশের স্বার্থে এটাই করতাম। বারিশের এমন রহস্যময় কথায় রাজ শান্তস্বরে বলল, তুমি এদেশে প্রতিনিধিত্ব করতে এসেছ, একজন প্রতিনিধি হয়েই থেকো। বারিশ ফের বলল, হ্যাঁ, আমি কেবল ব্যবসায়িক কাজেই এসেছি, সাথে মার্কিন ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করতে, তোমার শত্রু হতে আসিনি। আর আমি আমার বাবার মতো সন্ত্রাসদের প্রশ্রয়দাতাও নই, কাজেই তুমি আমাকে শত্রু নও, মিত্র ভাবতে পারো। আমরা একসাথে ব্যবসা করব, দেশের জন্য, জাতির জন্য। এর মাঝেই একজন এসে রাজের কানে বলল, নাহিদ ও নওশাদকে উদ্ধারের জন্য রেজন প্রস্তুত, সে আপনার নির্দেশনার অপেক্ষায় আছে। রাজ হালকা মাথা নাড়তেই চলে গেল লোকটা। অতঃপর বারিশের দিকে চেয়ে রাজ শান্তস্বরে বলল, মিত্র হলে তোমায় স্বাগতম, তবে মনে রেখো আমি কেবল জালিমদের জন্যই অস্ত্র ধরি। তুমি তোমার বাবার মতো জালিমে পরিণত হওয়ার কথা কখনো ভেবো না, নয়তো একদিন তোমার নামও এই ভূমি থেকে চিরতরে মুছে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পর্ব এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।